আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। নিজের নামে প্রাণঘাতী যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা ট্রাম্পের। আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে বহু স্তরে নিরাপত্তা বলয়। সফর সঙ্গী হিসেবে যারা থাকছেন তারেক রহমানের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র নতুন ও অত্যন্ত ভারী অস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ তৈরি করতে যাচ্ছে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। তবে নতুন এই যুদ্ধ জাহাজের নাম রাখা হবে ট্রাম্পের নামে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী শুরুতে 2টি ট্রাম্প শ্রেণীর যুদ্ধ জাহাজ নির্মাণ করা হবে, তবে এই সংখ্যা ভবিষ্যতে আরো বাড়তে পারে। তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজগুলো হবে সমুদ্র যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে প্রাণঘাতী জাহাজগুলোর মধ্যে এবং আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। মার্কিন এই প্রেসিডেন্ট তার নিজ বাসভবনে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে তার সাথে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নেভি সেক্রেটারি জন ফেলান। ট্রাম্প আরও জানান, নতুন যুদ্ধ জাহাজগুলো হবে অত্যাধুনিক অস্ত্র সহ, যার মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, বন্দুক, লেজার এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো প্রযুক্তি, যা বর্তমানে উন্নয়নের পর্যায়ে রয়েছে। এছাড়া এই যুদ্ধ জাহাজগুলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখবে এবং সমুদ্র থেকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে। এদিকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে যুক্তরাষ্ট্র কি চীন বা অন্য কোনো দেশকে লক্ষ্য করে এই যুদ্ধ জাহাজ তৈরি করছে। ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করতে রাজি হননি। তিনি বলেন, এটা শুধু চীনকে নয়, সবাইকে প্রতিরোধ করার জন্য আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখছি। ট্রাম্প আরও জানান, এই যুদ্ধ জাহাজগুলোর ওজন হবে 30 থেকে 40 হাজার টন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে থাকা ডেস্ট্রয়ার ও ক্রুজারের তুলনায় বড় হবে। তবে ট্রাম্প যে আকারের কথা বলছেন, তাতে এগুলো যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধ জাহাজ থেকে কিছুটা ছোট হবে। আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকলে আসামের ভবিষ্যৎ কাঠামো ও পরিচয় নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। এ বক্তব্যকে কেন্দ্র করে সীমান্ত, অভিবাসন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরো 10% বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যাকে তিনি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন। তিনি জানান, গত 5 বছর ধরেই তিনি এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্তমানে আসামের জনসংখ্যা প্রায় 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এ হার যদি আরো বাড়ে, তাহলে তার রাজ্যের সামাজিক ও রাজনৈতিক ভারসাম্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই মন্তব্যে বলা হয়েছিল, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা করা। হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল, যা চিকেন নেক্স নামে পরিচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর পররাষ্ট্র বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা। চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। লেখকরা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সক্রিয় ভূমিকা নেবে। মার্কিন কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে 2018 ও 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।
পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয় 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 1400 জন নিহত হন। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেন, ব্যক্তিভিত্তিক জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ 17 বছর পর আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, যেখানে হাজার হাজার পুলিশ, সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি বিএনপিও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করছে, যাতে করে তারেক রহমানের আগমন এবং সংবর্ধনা নির্বিঘ্ন হয়। এমনকি বিমানবন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। বেবিচক আরও বলছে, যাত্রী সেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এরপর তিনি গুলশানে তার বাসভবনে উঠবেন এবং সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। দীর্ঘ 17 বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে নানান আয়োজন করা হয়েছে তাকে সংবর্ধনা জানাতে। এরই মধ্যে রাজধানীর পূর্বাঞ্চলের সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে তারেক রহমানের সফরসঙ্গী কারা হচ্ছেন তা নিয়ে কৌতূহল রয়েছে নেতাকর্মী সহ অনেকের মধ্যে। দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং 787-6 ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত BG-202 ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য 6টি টিকিট কেনা হয়েছে। সূত্র জানায়, তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিনের জন্য টিকিট কেনা হয়েছে। তবে আরাফাত রহমান কোকর 2 মেয়ে, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালির বিএনপি নেতারা সহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসে টিকিট কিনেছেন এই ফ্লাইটের। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। সব মিলিয়ে 50 জনের বেশি থাকছেন ওই ফ্লাইটে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমান তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। এর বাইরে অনেকে যার যার মতো টিকিট কেটে একই ফ্লাইটে আসছেন বলেও জানান। এছাড়া বুধবার রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় প্রস্তুত হওয়া সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ আসবে তা অনুমান করা সম্ভব নয়। এটি অনেক বড় পরিসরে হবে, সম্ভবত ধারণার বাহিরে। পৃথিবীর বড় বড় নেতাদেরও নিরাপত্তার ঝুঁকি থাকে, স্বাভাবিক বিষয়। সরকারকে সহায়তার জন্য ইতোমধ্যে বিএনপি পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।